আচ্ছা, তাড়াতাড়ি লেখা শেষ করি। This one case actually forward down. So please. আচ্ছা, ছেলেরা যারা কন্টিনিউ করতেছো তারা আস্তে আস্তে লিখেন, আমি শুরু করে দিই। ফিজিক্স চ্যাপ্টার 1, পরিমাপ করার জন্য যে রাশি, পরিমাপক রাশিগুলো তোমার কাছে এই অধ্যায় নিয়ে আলোচনা করতে হয়। তোমাকে মনে রাখতে হবে এই অধ্যায়ের জন্য তোমাকে যে মেজর ইন্ডিভিজুয়াল টপিকগুলো আছে সেই টপিকগুলো তোমাকে ফার্স্টে জানতে হবে। ভেক্টর আর স্কেলার রাশি কী জিনিস এবং তাদের পরিমাপ বা তাদের পরিচয়টা কীভাবে আমাকে জানতে হয়। মাত্রা সম্পর্কে তোমাকে জানতে হয়। ভার্নিয়ার ধ্রুবকটা কি সেই সম্পর্কে তোমাকে জানতে হয়। ভার্নিয়ার ধ্রুবক ব্যবহার করে কীভাবে স্লাইড ক্যালিপাসের ম্যাথমেটিক্যাল টার্মগুলো তুমি জানবে এবং স্লাইড ক্যালিপাস কীভাবে ব্যবহার করবে সেটা তোমাকে শিখতে হয়। নুনাঙ্ক কী স্ক্রু গজের জন্য সেটা তোমাকে শিখতে হয়। স্ক্রু গজের ব্যবহারটা এবং সবার লাস্টে পরিমাপের জন্য যে ত্রুটি রয়েছে সেই ত্রুটিটা তোমাকে জানতে হয়। তো সর্বপ্রথম তোমাকে বুঝতে হবে ভেক্টর আর স্কেলার রাশি কি। একেবারে সহজভাবে যদি আমি বলতে যাই, মূলত রাশি হচ্ছে দুই প্রকার। একেবারে সহজভাবে যদি বলি, রাশি মূলত দুই প্রকার। একটা হচ্ছে মৌলিক রাশি, একটা হচ্ছে মৌলিক, আরেকটা লব্ধ রাশি বা যৌগিক রাশি, যাই বল না কেন। মৌলিক আর লব্ধ রাশি এই দুইটার মধ্যে মেজর ডিফারেন্সটা কি তোমাকে মনে রাখতে হবে। যে সকল রাশি, একেবারে সহজভাবে বলার চেষ্টা করতেছি, বুঝায় বলার চেষ্টা করতেছি, যে না বুঝবা ইমিডিয়েট কোশ্চেন করো, ভাইয়া বুঝি না, আবার বলেন। ওকে ওকে সো মৌলিক এবং লব্ধ রাশি। মৌলিক রাশি কি? যে সকল রাশি অন্য কোনো রাশি থেকে উদ্ভূত না, যে সকল রাশিকে আমরা সহজেই শুধুমাত্র ইন্ডিভিজুয়ালভাবে পাইতে পারি, যে সকল রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না, তাদেরকে বলা হয় হচ্ছে মৌলিক রাশি। ওকে, আর যে সকল রাশি একাধিক রাশির সমন্বয়ে উৎপন্ন হয় তাদেরকে বলা হয় লব্ধ রাশি। পৃথিবীতে মৌলিক রাশি মাত্র 7টা, তোমাকে একটু মনে রাখতে হবে। দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা আর পদার্থের পরিমাণ। ওকে, এই 7টা হচ্ছে পৃথিবীতে মৌলিক রাশি। এছাড়া অন্যান্য রাশিও আছে, যেমন তুমি যদি বলের কথা চিন্তা করো, লেটস ইমাজিন এফ ইকুয়ালস আমরা কি জানি, এম এ। তারপরে আমরা তোমার আই ইকুয়ালস টু কিউ বাই টি, এই ব্যাপারগুলো আমরা জানি। দেখো তো, তড়িৎ প্রবাহটা চার্জ এবং সময়ের সমন্বয়ে গঠিত। বল আসলে ভর এবং ত্বরণের সমন্বয়ে গঠিত। ত্বরণকেও আমরা কিন্তু বিশ্লেষণ করতে পারি বেগ বাই সময়, বেগকেও আমরা বিশ্লেষণ করতে পারি। অর্থাৎ বলটা কিন্তু একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত, মৌলিক বা যৌগিক রাশির সমন্বয়ে গঠিত, এবং চার্জটা, তড়িৎ প্রবাহটাও কিন্তু একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত। তো এই বলটা, আই, তড়িৎ প্রবাহ, এরা সবাই হচ্ছে লব্ধ রাশি। তো যে সকল রাশি একাধিক রাশির সমন্বয়ে তৈরি হয় তাদেরকে বলা হয় লব্ধ রাশি, এবং যে সকল রাশিকে ভাঙলে অন্য কোনো রাশি পাওয়া যায় না তাদেরকে বলা হয় মৌলিক রাশি। বুঝতে পারতেছি? তো মৌলিক রাশি মনে রাখার জন্য তুমি একটা ট্রিক ফলো করতে পারো। দৈত্য ভাই সামনে তাকিয়ে তোমায় দেখতে পায়। ওকে, আজের একটা লাইন, যেমন দৈত্য দৈর্ঘ্য, ভাই ভর, সামনে সময়, তাকিয়ে তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, তোমায় দীপন তীব্রতা, দেখতে পদার্থের পরিমাণ পায়। দৈত্য ভাই সামনে তাকিয়ে তোমায় দেখতে পায়। ওকে, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন তীব্রতা, পদার্থের পরিমাণ। আমি চ্যাপ্টার 1-এর শীট যাদের প্রথম দিকে লেকচার যারা পাইছো 9-এর শুরুর দিকে, তাদের কিন্তু চ্যাপ্টার 1-এর শীটটা দিয়ে দিছি। যারা পাও নাই তারা আমাকে বললো যে ভাইয়া পরে প্রোভাইড করার ব্যবস্থা করবো। এইটুকু মনে থাকবে, 7টা মৌলিক রাশি। তো মৌলিক আর লব্ধ এই ডেফিনেশন দুইটা ছাড়াও রাশির আরও 2টা ক্যাটাগরাইজেশন আছে, তোমাকে একটু মনে রাখতে হবে। রাশির বাকি 2টা ক্যাটাগরাইজেশনটাই আসলে বেশি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ভেক্টর, একটা হচ্ছে ভেক্টর রাশি, আরেকটা স্কেলার রাশি। ভেক্টর রাশি আর স্কেলার রাশি কোনটা কি জিনিস ভাইয়া? মনে করো তুমি বাজারে গেছো, বাজারে যাওয়ার পর আমওয়ালা মামাকে বলছো 5 কেজি আম দিতে। এখন আমওয়ালা মামাকে তুমি কি এইটা বলবা যে মামা 5 কেজি আম উপরে দেন, 5 কেজি আম নিচে দেন, ডানে দেন বামে দেন? জাস্ট বলবা যে মামা 5 কেজি আম দেন, উনি 5 কেজি আম দিয়ে দিবে। আবার তাহলে এই যে 5 কেজি আম, এইটা উল্লেখ করার জন্য কিন্তু তোমার কোনো দিক উল্লেখ করতে হয় না, জাস্ট 5 কেজি আম পরিমাণটা বললেই হয়েছে। বুঝতে পারতেছি? ইমেল ওকে সবাই। যে সকল রাশিকে প্রকাশ করতে হইলে শুধুমাত্র মানের প্রয়োজন হয়, কোনো দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হয় স্কেলার রাশি। কোশ্চেন করো, শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, তাদেরকে কি বলে? স্কেলার রাশি। আর যে সকল রাশিকে প্রকাশ করতে হইলে মান দিক দুইটারই প্রয়োজন হয় তাদেরকে বলে ভেক্টর রাশি। মনে রাখতে হবে। লেটস ইমাজিন আমাদের আফিফ রাস্তা দিয়ে হাঁটতেছে, তখন একটা আঙ্কেল আইসা বলতেছে কি, বাবা বাস স্টেশনটা কোন দিকে? তো আফিফ বলল, আঙ্কেল বাস স্টেশন 200 মিটার দূরত্বে। তো বাস স্টেশন যদি পিছনে হয়, আঙ্কেল 200 মিটার সামনে হাঁটা শুরু করে দিবে না? সো আফিফকে এইটা উল্লেখ করতে হবে যে আঙ্কেল বাস স্টেশন 200 মিটার পেছনে। তো আঙ্কেল পেছন বরাবর একটা নির্দিষ্ট ডিরেকশনে 200 মিটার আগানোর পরে বাস স্টেশনটা দেখা পাবে। এই যে বাস স্টেশনের অবস্থান আমাকে বলতে হইলে বাস স্টেশনের সরণটা আমাকে জানতে হবে, অর্থাৎ 200 মিটার পেছন দিকে। দিক এবং মান দুইটাই লাগলো না?
এই জন্য স্মরণটা হচ্ছে ভেক্টর রাশি। বুঝতে পারতেছো? যে সকল রাশি প্রকাশের জন্য মান এবং দিক দুইটারই প্রয়োজন তাদেরকে বলা হয় ভেক্টর রাশি, আর যাদেরকে শুধুমাত্র মান দ্বারা প্রকাশ করতে হয় তারা স্কেলার রাশি। ক্লিয়ার? ভেক্টর রাশিও ভাইয়া পৃথিবীতে নির্দিষ্ট। এখানে স্কেলার রাশি এবং ভেক্টর রাশিটা মূলত তোমাকে এমসিকিউ এবং ক মার্কে আসে সংজ্ঞা আকারে, অথবা বলে যে নিচের কোনটি ভেক্টর রাশি বা নিচের কোনটি স্কেলার রাশি, 4টা অপশন দিয়ে দিলে তোমাকে জানতে হবে। ওকে পোলাপান? আচ্ছা, তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ভেক্টর স্কেলার কোনটা। একটা শান্তি আছে, শান্তির জিনিস হচ্ছে ভেক্টর রাশিরও একটা ছন্দ আছে, সেই ছন্দটা দিয়ে তুমি খুব ইজিলি পৃথিবীতে মাত্র 12টা ভেক্টর রাশি আছে, এই 12টা ভেক্টর রাশি তুমি মনে রাখতে পারবা। ভেক্টর রাশিগুলা কি কি? একটা আজাইরা লাইন, হবে সব প্রিয়তম, প্রিয়তম ভাসে প্রেমে। ওকে, এই লাইনটা আমি আগেও ক্লাসেও হয়তো হায়ার ম্যাথে উল্লেখ করছিলাম। ওকে, ভবে সব হায়ার ম্যাথের ক্লাসে, ভেক্টর ক্লাসে চ্যাপ্টার 12 উল্লেখ করছিলাম, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ওকে ভাই, এটা দিয়ে কি বুঝায় আমরা অলরেডি জানি। ভতে বোঝায় কি? ভরবেগ, বেতে বোঝায় বেগ, শতে স্মরণ বোঝায়, ব দিয়ে বল। ভরবেগ, বেগ, স্মরণ, বল। পৃষ্ঠটান, ওতে ওজন, ত্বরণ, মন্দন। ত্বরণের উল্টা রাশি, বেগ রাশির হারকে মন্দন বলে আমরা অলরেডি জানি। ওকে, ভাতে ভ্রামক বা বলের ভ্রামক, জড়তার ভ্রামক, যাই বলো না কেন, ভ্রামক। ওকে, সাথে সান্দ্রতা বা সান্দ্র বল। প্রেতে বলো, এখানে কি ছিল? পৃষ্ঠটান, এটা তাহলে প্রাবল্য, এটা আমরা বড় হইলে ইটার উঠলে পড়বো প্রাবল্য। আর মতে হচ্ছে মহাকর্ষীয় বল। ওকে, সো ফর দ্য লাস্ট টাইম ওকে, ভরবেগ, বেগ, স্মরণ, বল, পৃষ্ঠটান, ওজন, ত্বরণ, মন্দন, ভ্রামক, সান্দ্রতা, প্রাবল্য আর মহাকর্ষীয় বল। এই 12টা রাশি বাদে দুনিয়ার সবাই স্কেলার রাশি। ওকে, এটা একটু তোমাকে খেয়াল রাখতে হবে। ওকে, সো এই যে 12টা রাশি বাদে সবাই স্কেলার রাশি, তোমার এমসিকিউ এর জন্য। সো রাশির যে কনসেপ্টটা, এটা কি বুঝতে পারছো? আর মূলত রাশি ব্যাপারটা কি? পৃথিবীতে যা কিছু মাপা যায় সেটাই রাশি। গট ইট? ওকে ফাইন, লেটস জাম্প টু দ্য নেক্সট টপিক। আমরা যেহেতু স্কেলার রাশি আর ভেক্টর রাশি বুঝে গেছি, মাত্রাটা আমাকে বুঝতে হবে। কোনো মৌলিক রাশির ক্ষেত্রে এবং যে কোনো একটা রাশির ক্ষেত্রে তোমাকে একটু মনে রাখতে হবে, যে সকল চিহ্ন দ্বারা কোনো মৌলিক বা যৌগিক রাশিকে প্রকাশ করা হয় তাকে বলা হয় রাশির মাত্রা। লেটস ইমাজিন তুমি খিচুড়ি রান্না করবা। এই খিচুড়ি রান্না করতে তোমার কি কি লাগবে? তোমার চাল লাগবে, ডাল লাগবে, তেল লাগবে, মশলাপাতি লাগবে, তাই না? লেটস ইমাজিন 4টা উপাদান, চাল, ডাল, তেল, মশলাপাতি। তো খিচুড়ি রান্না করে তোমার সামনে নিয়ে আসলো, খিচুড়ি একটা উপাদানের মতো মনে হচ্ছে, একটা খিচুড়ি, কিন্তু খিচুড়িকে তুমি যদি ব্রেকডাউন করো তাহলে 4টা ইন্ডিভিজুয়াল উপাদান পাচ্ছ না? এই 4টা উপাদান মানে কোনো একটা লব্ধ রাশির ভিতরে, একটা বড় রাশির ভিতরে কোন কোন মৌলিক রাশি বর্তমান বা কোন কোন ছোট রাশি বর্তমান, সেটা আমরা মাত্রা দিয়ে প্রকাশ করতে পারি। বুঝতে পারতেছো? মাত্রাটা এই জন্য ইম্পর্টেন্ট যে মাত্রা দিয়ে এইটা বোঝা যায় যে একটা বড় রাশির ভিতরে কোন কোন ছোট রাশি আছে। মাত্রা পৃথিবীর এই জন্য আবার তোমাকে ইন্ডিভিজুয়াল মৌলিক 3টা মাত্রা জানতে হবে পৃথিবীতে। একটা হচ্ছে দৈর্ঘ্যের মাত্রা, যেটাকে আমরা এল দ্বারা প্রকাশ করি। আরেকটা হচ্ছে সময়ের মাত্রা, যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি। আরেকটা ভরের মাত্রা, যাকে আমরা ক্যাপিটাল এম, ম্যাস দিয়ে প্রকাশ করি। লেন্থ, টাইম অ্যান্ড মাস। ওকে, এই 3টা দিয়ে কিভাবে আমরা একাধিক লব্ধ রাশিকে প্রকাশ করি, বা লব্ধ রাশির মধ্যে কি কি আছে, খিচুড়ির ভিতরে কি কি আছে, সেইটা আমরা প্রকাশ করি এই মাত্রা দিয়ে। আমরা সেটা কি দেখবো। ব্যাপারটা কি, মনে করো তোমার কাছে স্মরণের মাত্রাগুলো দেখো তো। রিমেম্বার, ভেক্টর রাশি এবং স্কেলার রাশি যদি একই জাতীয় রাশি হয় তাহলে তাদের মাত্রা সেম হয়। ভেক্টর আর স্কেলার ম্যাটার করে না, অর্থাৎ মাত্রা ভেক্টর এবং স্কেলার নির্বিশেষে একই রকম। যে কোনো রাশির ক্ষেত্রে, ভেক্টর রাশি হোক বা স্কেলার রাশি হোক, তাদের মাত্রা যদি সমজাতীয় রাশি হয়, সমমানের রাশি হয়, তাহলে তাদের মাত্রা সেম থাকবে। এক্ষেত্রে ভেক্টর কোনো রকম কোনো অবদান রাখবে না। একটু দেখার চেষ্টা করি। যেমন দূরত্বকে আমরা ডি দিয়ে প্রকাশ করি না? দূরত্বের মাত্রাটাও যেমন এল, মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়, এটা একটু মনে রাখবা। মাত্রাকে, যে কোনো রাশির মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। দূরত্বের মাত্রাটাও যেমন এল। স্মরণ, এসকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এস দিয়ে না? এইটার মাত্রাটাও হবে হচ্ছে এল, লেন্থ। বুঝতে পারতেছো? কিন্তু দূরত্ব কি এলোমেলো ভাবে, ওই যে এটা মনে করো হচ্ছে মুহিনের ক্লাসরুম, আর এটা হচ্ছে স্কুলের, আর এটা হচ্ছে মুহিনের ওয়াশরুম স্কুলের। ঠিক আছে, মুহিন এ থেকে বিতে এইভাবে কইরা গেলে সেটা হবে হচ্ছে মুহিনের দূরত্ব, স্মরণ না। বাট মুহিন যদি সরাসরি ক্লাসরুম থেকে ওয়াশরুমে যায় তাহলে সেটা কি হবে? স্মরণ। বুঝতে পারতেছি? স্ট্রেট লাইন বরাবর দিকের পরিবর্তন না হইলে সেটা ভেক্টর রাশি স্মরণ, এবং উল্টা পাল্টা দিক পরিবর্তিত হইলে, নির্দিষ্ট দিক না থাকলে সেটা দূরত্ব। এই দূরত্ব স্কেলার রাশি। স্টিল তার মাত্রা
ধরো তো স্কেলার রাশি স্টিল তার মাত্রা হচ্ছে তোমার এল এবং সরণটা হচ্ছে ভেক্টর রাশি স্টিল তার মাত্রা এল। বুঝতে পারতেছি মাত্রার ব্যাপারটা? আচ্ছা এই গেল হচ্ছে মাত্রা। এখন মাত্রা এই তো আমরা পাইলাম একটা সিম্পল রাশির ক্ষেত্রে। লেটস ইমাজিন তোমাকে বেগের মাত্রা বের করতে বলতে, ভাইয়া বেগ v ইকুয়ালস টু আমরা কি জানি s বাই t না, v ইকুয়াল টু বেগ সমান সমান সরণ বাই সময়, তাই না ব্যাপারটা? তাহলে এইটাকে আমরা কিভাবে উল্লেখ করতে পারি? সরণের মাত্রা কি l, সময়ের মাত্রা কি t, তাহলে এটাকে এইভাবে লেখা যায় l আর t উপরে চলে গেলে t টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার -1, এটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবা। বুঝতে পারতেছো? এই যে তাহলে ভাইয়া যখন আমাকে প্রশ্ন করবে যে বেগের মাত্রা কি, তখন আমি যদি এই আনসারটা দিই যে বেগের মাত্রা হচ্ছে l t টু দি পাওয়ার -1, তাহলে তুমি এই মাত্রাটা দেখেই সরাসরি বুঝতে পারো না যে বেগের ভিতরে কি কি আছে। বেগের ভিতরে একটা লেন্থ আছে আর একটা টাইম আছে। থার্ড ব্র্যাকেটটি শুধু ওই যে অ্যান্সারই দেওয়া লাগবে। থার্ড ব্র্যাকেট শুধুমাত্র অ্যান্সার দেওয়া লাগবে। মাশাআল্লাহ, সবাই বুঝতে পারছি? যখনই বেগের মাত্রা চাইবে এবং তুমি বেগের মাত্রা বলবা lt ইনভার্স 1, এটা মাত্রাটা দেখেই তুমি বুঝতে পারবে এখানে দৈর্ঘ্য আছে একটা আর সময় আছে একটা, এবং সময়টা মাইনাস আছে মানে কি সময়টা ভাগ অবস্থায় আছে, এটা ব্যস্তানুপাতিক। বেগের সময়টা বেগের এক্ষেত্রে বুঝতে পারতেছো নিচের দিকে, সময়টা সরণের ব্যস্তানুপাতিক। ওকে ভাইয়া, এটা যদি আমি ত্বরণ দ্বারা নির্দেশ করি, অর্থাৎ ত্বরণের মাত্রাটা কি জানি a ইকুয়ালস টু কি জানি আমরা v বাই t না? হ্যাঁ, বেগের মাত্রাটা আমরা যেহেতু জানি ত্বরণ সমান সমান বেগ বাই সময়, মাত্রাটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে v মাইনাস u বাই t, লেটস ইমাজিন একই কথা, অ্যাকচুয়ালি ডেল v বাই t, এবার কারেক্টেড। ওকে, ডেল v ডিভাইড বাই t, ডেল v মানে কি বেগের পরিবর্তন, v মাইনাস u ডিভাইডেড বাই t। বুঝতে পারতেছি? বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে, তাই কি না? মাশাআল্লাহ। ওকে, বেগ পরিবর্তনের হার কনসেপ্টটা কি? একক সময় উল্লেখ করতে হবে। ওকে, যে কোনো কিছুর হার বললেই তোমাকে বুঝতে হবে সেটা ফিজিক্সের ভাষায় 1 সেকেন্ড এবং কেমিস্ট্রির ভাষায় 1 মিনিট। মাশাআল্লাহ, ভেরি গুড। ওকে, ফিজিক্সের ভাষায় 1 সেকেন্ড সময়ের একক এবং কেমিস্ট্রিতে মিনিটের, যেহেতু কেমিস্ট্রিতে পরিবর্তনগুলো প্রায় ধীর গতিতে হয়, সো ফিজিক্সের ভাষায় প্রতি একক সময়ে 1 সেকেন্ডে পরিবর্তনটাকেই বলা হয় পরিবর্তনের হার, এবং এই পরিবর্তনের হারটা কি সরণের বেগের পরিবর্তনের হারটাকে বলা হয় ত্বরণ। সো বেগের মানটা যদি আমরা নির্ণয় করার চেষ্টা করি, বেগের মাত্রাটা আমরা কি পাইছিলাম l e টু দি পাওয়ার -1 না পাইছিলাম না? আবার সময়টা আমার কাছে নিচে দেওয়া আছে, সময়ের মাত্রা কি আমরা কি জানি t, তাহলে l t টু দি পাওয়ার এই টিটা উপরে উঠে গেলে -2, l t টু দি পাওয়ার -2। বুঝতে পারতেছো? এ কি পেলাম? ত্বরণের মাত্রা। তো অর্থাৎ যখনই তোমাকে ত্বরণের মাত্রা জিজ্ঞেস করবে এবং তুমি এইটা বলবা, তখনই যাকে যে জিজ্ঞেস করছে সে বুঝে যাবে এখানে হচ্ছে সময়ের বর্গ আছে আর দৈর্ঘ্য আছে। এবার বুঝতে পারতেছো মাত্রার ইম্পর্টেন্স? মাত্রা এমন এক জিনিস যেটা যে কোনো লব্ধ রাশিকে ব্রেক ডাউন করতে সাহায্য করে, যে ওর ভিতরে কি কি উপাদান আছে। ঠিক আছে, তাহলে ভাইয়া তোমরা এক একটা কাজ করে দাও তো, তোমরা ক্ষমতার মাত্রা আমাকে নির্ণয় করে দাও তো। ক্ষমতা p ইকুয়ালস টু w ডিভাইডেড বাই t, প্রতি একক সময়ে কৃত কাজের পরিমাণকে বলা হয় বস্তুর ক্ষমতা। w এর একক অনেক কেজি। আচ্ছা মাশাআল্লাহ, এটা আমি ব্রেকডাউন করে দিই, তোমরা আরেকটা করো তাহলে বুঝবা। ভাইয়া ক্ষমতার যে কোনো একটা ক্ষমতার সূত্রে অ্যাপ্লাই করে দেখ, প্রত্যেকটা ক্ষমতার মাত্রা সেম আসবে ভাইয়া। হ্যাঁ ভাইয়া মুখস্থ বিদ্যা। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ আমাদের সালওয়া মুখস্থ করছে, বাট চলো এটা ম্যাথমেটিক্যালি কিভাবে আমরা করতে পারি দেখি। এই w আমরা কি জানি? w ইকুয়াল টু mgh জানি না আমরা? w ইকুয়াল টু mgh। ভাইয়া w ইকুয়াল টু হাফ mv স্কয়ারও তো লিখতে পারতাম গতিসূত্রের ক্ষেত্রে, হ্যাঁ তাও লিখতে পারতাম এবং সেম রাশি আসতো, কোনো সমস্যা নেই। w ইকুয়াল টু mgh ও লেখা যায়, w ইকুয়াল টু হাফ mv স্কয়ারও লেখা যায়, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। কোনো বস্তু সম্পূর্ণ কাজটা যদি গতিশক্তিতে ব্যয় করা হয় একটা গাড়ি চলমান, তার ক্ষেত্রে তাহলে সেটা হাফ অফ mv স্কয়ার। যদি বস্তুটা উপর থেকে নিচে y অক্ষ বরাবর পতিত হয় তাহলে mgh, এবং একই মান আসবে। ওকে, আর নিচে আমরা কি জানি? নিচে t। ভাইয়া m কি? ঘর না? এই ঘরের মাত্রা আমরা কি অলরেডি জানি না m? হ্যাঁ, তাহলে m এর ক্ষেত্রে মাত্রা m। g কি? মাশাআল্লাহ ত্বরণ। এবং আমরা অলরেডি যে কোনো ধরনের ত্বরণ, আমি বলছিলাম না যে ভেক্টর আর স্কেলার নির্বিশেষে একই জাতীয় রাশির মাত্রা সেম থাকে, তাহলে সেটা এক্স অক্ষ বরাবর ত্বরণ হোক বা ওয়াই অক্ষ বরাবর গ্র্যাভিটেশনাল ত্বরণ হোক, আলটিমেটলি তার ত্বরণের মাত্রাটা সেম থাকবে না? তাহলে এ এর মাত্রা যখন lt ইনভার্স 2, জি এর মাত্রাটাও হবে, গট ইট? মাশাআল্লাহ। তাহলে জি এর মাত্রাটা কি? l t টু দি পাওয়ার -2 ইনটু এই আমার কাছে দেওয়া আছে কি? উচ্চতা। সরণের মাত্রা উচ্চতার মাত্রা সেম, তার মানে এটা একটা l। বুঝতে পারতেছি? আর নিচে কি আছে? টাইম t, তাহলে নিচে t।
পুরাটাকে একসাথে মিলাবেয়া কি থাকে আমার কাছে এই যে এম 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 এর মতোই রইলো একটা এল আরেকটা এল কয়টা এল দুইটা এল তাহলে এল স্কয়ার টি টু দি পাওয়ার এই নিচে একটা টি আছে উপরে চলে গেলে -1 আগের দুইটা আর এই একটা কয়টা -3টা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 সো মুখস্থ করার কোনো প্রয়োজনই নাই ইজিলি ম্যাথমেটিক্যালি বের করা যায় তো ক্ষমতার মাত্রা এম এল স্কয়ার টি টু দি পাওয়ার -3 এবং এখান থেকে তোমরা বুঝতে পারতেছো যে কোনো ক্ষমতার ক্ষেত্রে সর্বদা একটা ভরের উপস্থিতি থাকবে একটা দুইটা দৈর্ঘ্যের বর্গের উপস্থিতি থাকবে এবং সময়ের ঘনের উপস্থিতি থাকবে যদিও সেটা ব্যস্তানুপাতিক হারে থাকবে বুঝতে পারতেছো সময় যত বেশি ক্ষমতা তত কম মাশাআল্লাহ সবাই বুঝতে পারতেছি এই হচ্ছে মাত্রার ব্রেকডাউন আমি কি আরেকটা মাত্রা তোমাদের করতে দিব না তোমরা বুঝতে পারছো তাহলে আমি সামনের টপিকে যাইতে পারি সবাই বুঝতে পারছি ফাইন নেক্সট মই বুঝছো মেরা মাশাআল্লাহ নেক্সট আশরাফ ওকে নেক্সট টপিক আমাদের ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে জানতে হবে ভার্নিয়ার ধ্রুবক কি ভার্নিয়ার স্কেল তোরা টেনে উঠছিস টেস্ট প্রি টেস্টও দিয়ে ফেলছিস সো এতদিনে আই ক্যান অ্যাজিউম দ্যাট তোরা ভার্নিয়ার স্কেল স্লাইড ক্যালিপাস অলরেডি দেখে ফেলছিস এই স্লাইড ক্যালিপাসে একটা নির্দিষ্ট খুব ইম্পর্টেন্ট রাশি হচ্ছে ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক ঠিক আছে এই ভার্নিয়ার কনস্ট্যান্ট বা ভার্নিয়ার ধ্রুবক কি জিনিস একেবারে সহজভাবে গালভরা ভাষায় যদি আমি বলতে চাই বইয়ের ভাষায় তাহলে কোনো স্লাইড ক্যালিপাসের প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এবং ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্যের পার্থক্যকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক ভাইয়া কিচ্ছু বুঝি নেই তাই না লেটস ইমাজিন আমরা কি জানি যে নর্মালি যখন একটা সেন্টিমিটার স্কেল আমার কাছে দেওয়া থাকে বা মিটার স্কেল আমার কাছে যখন দেওয়া থাকে ওই মিটার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্য কত কে বলতে পারবে মাশাআল্লাহ 1 মিলিমিটার যে কোনো আদর্শ মিটার স্কেলের ক্ষুদ্রতম ঘর 1 মিলিমিটার এই আদর্শ লেটস ইমাজিন ভার্নিয়ার কনস্ট্যান্টের মান আমরা বের করতে যাচ্ছি তো ভার্নিয়ার ধ্রুবকের ভ্যালুটা আমরা কিভাবে পাবো যে ওই যে প্রধান স্কেলটা নিছি যে ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে প্রধান স্কেলটা নিছি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য অ্যান্ড ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য আবার আমরা কিভাবে নির্ণয় করব সেটা হোক কখনো কখনো প্রশ্নে দেওয়া থাকতে পারে কখনো কখনো সেটা আমাকে ম্যাথমেটিক্যালি নির্ণয় করতে হতে পারে ওকে কখনো কখনো দেওয়াই থাকতে পারে আর ডিভাইসের ক্ষেত্রে সেটা ভার্নিয়ার কনস্ট্যান্টটা দেখো প্রত্যেকটা ডিভাইসের নিচে খোদাই করে লেখা থাকে যে কোনো ডিভাইসের ভার্নিয়ার কনস্ট্যান্ট ওকে সো ভার্নিয়ার স্কেলের ক্ষুদ্রতম এক ঘরের দৈর্ঘ্যের বিয়োগফলকে বলা হয় ভার্নিয়ার ধ্রুবক বুঝতে পারতেছো ভার্নিয়ার ধ্রুবকের আরো একটা ফর্মুলা আছে তোমাকে মনে রাখতে হবে ভার্নিয়ার কনস্ট্যান্টটা তুমি এভাবে করে লিখতে পারো যে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার ভাগ সংখ্যা ভেরি গুড মাশাআল্লাহ ওকে তো প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্যকে আমরা কি দ্বারা প্রকাশ করি এস আর ভার্নিয়ার ভাগ সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি তাহলে ভিসি ইকুয়াল টু এস বাই এন বুঝতে পারতেছি তো ভার্নিয়ার প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার ভাগ সংখ্যা বুঝতে পারতেছি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য ডিভাইডেড বাই ভার্নিয়ার ভাগ সংখ্যা অথবা প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের এক ঘরের দৈর্ঘ্য যে মানে প্রয়োজন অনুসারে ম্যাথের উপর ডিপেন্ড করে যে আমি কোন সূত্র ব্যবহার করব বুঝতে পারতেছো সো নিচেরটা ইজি একটা ফর্মুলা এটা হচ্ছে এমসিকিউতে আমরা বের করে ফেলতে পারি উপরের যে ফর্মুলাটা আছে অন দি আদার হ্যান্ড এইটাকে আমাকে ম্যাথমেটিক্যালি বের করতে হয় ওকে বুঝতে পারতেছি তো এই দুইটা জিনিসে এই যে ম্যাথে জাম্প করতেছে এতক্ষণ থিওরি ছিল ভার্নিয়ার কনস্ট্যান্টের দুইটা ফর্মুলা ইট ডিপেন্ডস যে তুমি কোন ফর্মুলাটা ম্যাথের উপর ডিপেন্ড করে যে কোন ফর্মুলাটা কোনখানে ইউজ করবে ওকে আচ্ছা ভাইয়া তাহলে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য নর্মালি হয় 1 মিলিমিটার আর যদি 1 মিলিমিটার যখন প্রশ্নে আমাকে বলে কিছু বলে দিবে না তখন আমি ধরে নিব কত 1 মিলিমিটার আর যখন প্রশ্নে আমাকে বলে দিবে যে এত 0.5 মিলিমিটার বা হ্যান ত্যান পকেট ঠ্যাং ওইটাকে আমি ধরে নিতে পারবো যে এত বলে দিছে এখন আমার হিসাব করা লাগবে এইটা এমসিকিউতে আসে আমাকে নর্মালি এমসিকিউতে বলে দেয় যে কোনো স্লাইড ক্যালিপাসে প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য এত আর তাতে 50টি ভাগ রয়েছে মানে ভার্নিয়ার যে স্কেলটা ভার্নিয়ার স্কেলে কয়টা ভাগ আছে 50টা তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভার্নিয়ার কনস্ট্যান্ট কত ইজি প্রধান স্কেলের এক ঘরের দৈর্ঘ্য 1 মিলিমিটার ডিভাইডেড বাই 50 যা আসবে সেটাই বেশি বুঝতে পারতেছো অন্য ম্যাথটা বড় এই পর্যন্ত বুঝতে পারতেছো অপর ম্যাথটা সবাই খাতায় লিখি কোন স্লাইড ক্যালিপাসের স্টার মার্ক দি কোন স্লাইড ক্যালিপাসের
প্রধান স্কেলের 19 ঘর, প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। প্রধান স্কেলের 19 ঘর ভার্নিয়ার স্কেলের 20 ঘরের সমান। হলে ভার্নিয়ার ধ্রুবক কত? হলে ভার্নিয়ার ধ্রুবক কত? এই যে এসএম সূত্রটা বার করব। মাশাআল্লাহ। একটু দেখি একটা অঙ্ক আমি ব্রেকডাউন করে দিই, পরেরটা তোরা কর। ওকে, এই গোলাপান দেখি তো আমাকে কি বলে দিছে, জাস্ট অন্য কোনো হিন্ট দেয় নাই, কিচ্ছু দেয় নাই, শুধুমাত্র বলে দিছে যে কোন একটা স্লাইড ক্যালিপাস আছে তোর কাছে যেখানে প্রধান স্কেলের 19টা ঘর, মানে প্রধান স্কেলের ঘরগুলো একটু সাইজে বড় থাকে না, আর ভার্নিয়ার স্কেলের ঘরগুলো একটু সাইজে ছোট ছোট থাকে না, তাহলে প্রধান স্কেলের 19টা ঘর যতটুকু জায়গা দখল করে ভার্নিয়ার স্কেলের 20টা ঘরেই ততটুকু জায়গা দখল করে ফেলে। বুঝতে পারতেছি? মানে ভার্নিয়ার স্কেলের ঘরগুলো একটু গাদাগাদি করে দেওয়া আছে। ওকে, এইটা যদি কনসেপ্টটা দেওয়া থাকে তাহলে ভার্নিয়ার কনস্ট্যান্টটা কত? তাহলে ভাইয়া দেখ তো এখানে আমার কাছে কি বলা আছে, ভার্নিয়ার স্কেলের ভার্নিয়ার কনস্ট্যান্ট যদি আমাকে ম্যাথমেটিক্যালি বের করতে হয় তাহলে আমরা এই সূত্রটা জানি না যে যে কোনো একটা স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে ভার্নিয়ার কনস্ট্যান্ট কি, প্রধান স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘর, প্রধান স্কেলের 1 ঘর মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘরটা যদি বের করতে হয়, প্রধান স্কেলের 1 ঘর যে মিনিমালাইজ যে সবচেয়ে কমনটা সেটা তো আমরা অলরেডি জানি যে 1 মিলিমিটার, কিন্তু ভার্নিয়ার স্কেলের 1 ঘর কি আমরা জানি না, তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ঘরটা আমাদের বের করতে হবে। তো ভার্নিয়ার স্কেলের 1 ঘর বের করার জন্য এই কাজগুলো করতে হবে। দেখতে এখানে ভাইয়া ভার্নিয়ার স্কেলের 20 ঘর ইকুয়াল টু, আমাকে প্রশ্নে হিন্ট দেওয়া আছে না, প্রধান স্কেলের 19 ঘর, আমাকে প্রশ্নে হিন্ট দেওয়া আছে না, তাহলে ভার্নিয়ার স্কেলের এখান থেকে 1 ঘরের মানটা কি আমরা বের করতে পারি? সুতরাং ভার্নিয়ার স্কেলের 1 ঘর সমান সমান প্রধান স্কেলের 19/20 ঘর না? এটা কত আসলে পোলাপান? 0.95। আচ্ছা ভাইয়া 0.95 ঘর। তার মানে ভাইয়া এই একটা সিম্পল কেস বুঝিস, একবারে সিম্পল একটা কেস, যে ভার্নিয়ার স্কেলের আচ্ছা ঠিক আছে, একটা জিনিসটা বোঝার চেষ্টা করি, ভার্নিয়ার স্কেলের 1 ঘরের মাপটা প্রধান স্কেলের 0.95 ঘরের সমান হবে। অর্থাৎ এইখান থেকে আমরা যদি সামহাও প্রধান স্কেলের 0.95 ঘরের পরিমাপটা জেনে ফেলতে পারি তাহলে সেটা কি ভার্নিয়ার স্কেলের 1 ঘরের সমান হয়ে যাবে না? 0.95 ঘরের মানে তো এক্সেলেন্ট, থ্যাংক ইউ ক্যাপ্টেন। ওকে, তাহলে এখান থেকে কি 0.95 ঘর, তাই না? তাহলে এখান থেকে আমরা কি জানি যে প্রধান স্কেলের 1 ঘর ইকুয়াল টু 1 মিলিমিটার, জানি তো ব্যাপারটা। ওকে, তাহলে প্রধান স্কেলের 0.95 ঘর ইকুয়াল টু 0.95 টাইমস 1 মিলিমিটার না? এত মিলিমিটার মানে 0.95 মিলিমিটার। আমরা কি বলতে পারি ব্যাপারটা? ওকে, থ্যাংক ইউ আলিশা। এভরিওয়ান এলস বুঝতে পারছি? তা দেখতো ভাইয়া ভার্নিয়ার স্কেলের 1 ঘর প্রধান স্কেলের এত ঘরের সমান, প্রধান স্কেলের 0.95 ঘর আবার 0.95 মিলিমিটার, তাহলে আমি বলতে পারি যে ভার্নিয়ার স্কেলের 1 ঘর 0.95 মিলিমিটার। সবাই কি বুঝতে পারছি? দেখ ইজি, ভার্নিয়ার স্কেলের 1 ঘর প্রধান স্কেলের 0.95 ঘর, আবার প্রধান স্কেলের 0.95 ঘর হবে 0.95 মিলিমিটার। সো ফার সো গুড। তাহলে এইটাই যেহেতু এইটার মানের সমান, তার মানে ভার্নিয়ার স্কেলের 1 ঘরের ভ্যালুটা হচ্ছে 0.95 মিলিমিটার, আর প্রধান স্কেলের 1 ঘরের মান জেনারেলি আমরা কত জানি? 1 মিলিমিটার। তাহলে ইয়েস, মাশাআল্লাহ। সুতরাং ভার্নিয়ার কনস্ট্যান্ট ইকুয়াল টু প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য। প্রধান স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য কি 1 মিলিমিটার মাইনাস ভার্নিয়ার স্কেলের 1 ঘরের দৈর্ঘ্য 0.95 মাত্র পাইছি, সো 0.95 এত মিলিমিটার মানে 0.05 মিলিমিটার। দ্যাটস দি আনসার। বুঝতে পারছি সবাই? তুলে ফেলো। ফার্স্ট হ্যাঁ কোশ্চেন দেখাই দিব না, সমস্যা নেই।
বোর্ড কোশ্চেন আর প্রয়োজনীয় এসেনশিয়াল যে সাপ্লিমেন্ট থেকে কোশ্চেনগুলো লাগাই দিই, মানে প্রবলেম নেই। ওকে নেক্সট লিসেন, তাহলে যেহেতু ভার্নিয়ার ধ্রুবক সম্পর্কে আমরা জানতে পারছি, এর পরের টপিকটা আমাদেরকে জানতে হবে হচ্ছে স্লাইড ক্যালিপাস। ভার্নিয়ার ধ্রুবকটা স্লাইড ক্যালিপাসের একটা ছোট্ট পার্ট, পুরো স্লাইড ক্যালিপাসটা না। ওকে, পুরো স্লাইড ক্যালিপাসটা না, স্লাইড ক্যালিপাসের একটা ছোট্ট পার্ট। অন দ্যাট কেস আমাকে জানতে হবে হচ্ছে এই স্লাইড ক্যালিপাসটা কিভাবে ব্যবহার করতে হবে। স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে তোমাদের একটা ফর্মুলা জেনে নিতে হবে, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপাসের প্রকৃত পাঠ একটু খেয়াল করতে হবে, এম প্লাস বি টাইমস বিসি প্লাস মাইনাস ই, কোনটাকে কি বলে সেটাকে তোমাদের একটু জেনে নিতে হবে। ওকে, এম প্লাস বি টাইমস বিসি প্লাস মাইনাস ই, এই যে ব্যাপারটা। প্রকৃত পাঠ মানে হচ্ছে তোমার কাছে লেটস ইমাজিন একটা ছোট্ট একটা কাঠি দেওয়া আছে, বড় বড় রাশিগুলো পরিমাপ করার ক্ষেত্রেও তুমি মনে করো একটা বড় লাঠি দেওয়া আছে, সেটার দৈর্ঘ্য তুমি ইজিলি পরিমাপ করতে পারবে। বাট এই কলমটা, এইটার ক্ষেত্রে তুমি যদি এটা দৈর্ঘ্য অ্যাকিউরেটলি 100% অ্যাকিউরেটলি, যদিও 100% কখনো হয় না, 99% অ্যাকিউরেটলি তুমি যদি এটার দৈর্ঘ্যটা মাপতে যাও, সেক্ষেত্রে তোমাকে স্লাইড ক্যালিপাসের প্রয়োজন হবে। অতি সূক্ষ্ম যে পরিমাপগুলো আছে সেগুলো করতে গিয়ে তোমার স্লাইড ক্যালিপাসটা লাগে। এখন আমরা নর্মালি যে স্কেলগুলো আমাদের কাছে আছে সেগুলো দিয়ে আমরা মিলিমিটার পর্যন্ত পরিমাপ ঠিকমতো করতে পারি, কিন্তু মিলিমিটারেরও ভগ্নাংশ মানে 0.5 মিলিমিটার, 0.2 মিলিমিটার যেগুলো আছে সেগুলো কি আমরা ঠিকমতো মাপতে পারি? ওগুলো অ্যাকিউরেটলি মাপার জন্য এই স্লাইড ক্যালিপাস আমাদের ব্যবহার করতে হয়। সো এখানে তোমাকে একটু মনে রাখতে হবে, এমটা দিয়ে আমরা বোঝাই প্রধান স্কেলের পার্ট, ঠিক আছে? বড় যে স্কেলটা থাকে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে তার ভ্যালুটা, ভি দিয়ে আমরা বোঝাই হচ্ছে হ্যাঁ সেটা যতটুকু যাবে 5 মিলিমিটার, 3 মিলিমিটার, 5 সেন্টিমিটার, হোয়াট এভার। আর বি দিয়ে আমরা বোঝাই ভার্নিয়ার সমপাতন। ওকে, ভার্নিয়ার স্কেলের কত বার পর্যন্ত, এই ভার্নিয়ার সমপাতন ব্যাপারটা কি? ভার্নিয়ার স্কেলের কত দাগ প্রধান স্কেলের কত দাগের সাথে গিয়ে মিলেছে সেই মানটা। ভার্নিয়ার স্কেলের কত দাগ প্রধান স্কেলের কত দাগের সাথে গিয়ে মিলেছে সেই মানটা ভি বা ভার্নিয়ার সমপাতন। গট ইট? আর ভার্নিয়ার কনস্ট্যান্ট আমরা একটু আগে বের করা শিখে গিয়েছি। তাহলে ভাইয়া ই দিয়ে কি বোঝায়? ই দিয়ে ত্রুটিটা বোঝায়। অর্থাৎ ভার্নিয়ার স্কেলে যদি যে কোনো রকম ত্রুটি, যান্ত্রিক ত্রুটি হইতে পারে, পরিমাপের ত্রুটি তো হিসাবে আলাদা, তবে যান্ত্রিক ত্রুটিটা মেইনলি। ওকে, এখন যান্ত্রিক ত্রুটিটার ব্যাপারটা কি মনে রাখবা, যে প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের, প্লিজ রিমেম্বার, প্রধান স্কেলের শূন্য দাগ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের যদি ডানে থাকে তাহলে ত্রুটি বিয়োগ করতে হয়। প্লিজ, আমি আমার শিটে এই ব্যাপারটা উল্লেখ করে দিছি। রিমেম্বার, আমরা কি জানি যে নর্মালি তোমার কাছে একটা জিরো আর এটা হচ্ছে প্রধান স্কেলের জিরো। মনে করো প্রধান স্কেলের জিরো, প্রধান স্কেলের এই যে নিচেটা তো প্রধান স্কেল, তাই না? একটা ছোট্ট একটা অ্যাজিউম করার চেষ্টা করো, প্রধান স্কেলের শূন্য দাগটা কোথায় আছে? প্রধান স্কেলের শূন্য দাগটা প্রধান স্কেল কোনটা? এই যে নিচেটা প্রধান স্কেল। প্রধান স্কেলের শূন্য দাগটা কোথায় আছে? ডানে আছে। আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা বামে আছে। বুঝতে পারতেছো? তাহলে এই ক্ষেত্রে ত্রুটিটা বিয়োগ করতে হবে। প্রধান স্কেলের শূন্য দাগ ডানে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ বামে থাকলে ত্রুটি বিয়োগ। আর উল্টা যদি হয়, প্রধান স্কেলের শূন্য দাগ বামে এবং ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি ডানে থাকে, সেক্ষেত্রে ত্রুটি যোগ করতে হয়। দ্যাটস ওয়াই আমরা প্লাস মাইনাস লিখি। বুঝতে পারতেছি? বিয়োগ করার পর আবার ব্র্যাকেটে যে বিয়োগ দেয়, না 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 না, এইটা ওই যে কনসেপ্টটা যে বামে থাকলে বামে দিয়ে বামে আবার বুঝে, এই জন্য তুমি এত মাইনাস দিয়ে আবার মাইনাস, তার মানে প্লাস। সো এত কাহিনী না করে এটা মনে রাখবা, প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের ডানে থাকলে বিয়োগ, আর প্রধান স্কেল ভার্নিয়ার স্কেলের বামে থাকলে এটা প্রশ্নে উল্লেখ করে দিবে। প্রশ্নে উল্লেখ করে দেখবে যে ভার্নিয়ার একবারে এ টু জেড সব বলতেছি। ক্যাডেট কলেজ বা রেসিডেন্সিয়াল এই ক্যাটাগরি স্কুলগুলো ছাড়া এই ধরনের ত্রুটির অঙ্ক দেয়ই না কেউ, ত্রুটি জিরো দিয়ে দেয়। মানে মোস্ট অফ দ্য যন্ত্র তুমি তোমরা চ্যাপ্টার 1 যারা আগে প্র্যাকটিস করছো, মোস্ট অফ দ্য ক্ষেত্রে ম্যাথের কোনো ত্রুটির মান পাইছো? ত্রুটি জিরো। হাতে গোনা কয়েকটা স্কুল খুব সুন্দর কোশ্চেন করার উদ্দেশ্যে এই ত্রুটির ব্যাপারটা দিয়ে দেয়। বুঝতে পারছি? দ্যাটস ওয়াই আমি উল্লেখ করে দিলাম। সো ত্রুটি ডানে থাকলে বিয়োগ, বামে থাকলে যোগ, মনে থাকবে? সো এই হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল টার্মটা। এক্ষেত্রে মনে করো তোমাকে কোনো একটা যন্ত্র বলে দিল, কোনো একটা কাঠি বলে দিল, একটা কাঠির প্রধান স্কেলের মান তোমাকে বলে দিচ্ছে কত? 2.3 সেন্টিমিটার। লেটস ইমাজিন একটা কাঠির দৈর্ঘ্য কত বলছে? 2.3 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতন তোমাকে বলে দিচ্ছে 13। লেটস ইমাজিন তুমি ভার্নিয়ার স্কেল দিয়ে মাপছো, তো ভার্নিয়ার সমপাতন তোমাকে বলে দিচ্ছে 13, আর ভার্নিয়ার কনস্ট্যান্ট তোমাকে বলে দিচ্ছে কি? মনে করো 0.05। আগে এইমাত্র যে ভার্নিয়ার স্কেলটা নিয়ে আমরা কাজ করছি সেটাই 0.05 কি সেন্টিমিটার, মিলিমিটার। ভার্নিয়ার কনস্ট্যান্ট এত বড় হওয়া সম্ভব না, ওই স্কেল অ্যাকিউরেটি হবে না। বুঝতে পারতেছো? মানে সেন্টিমিটার দিয়ে যদি মাপতে যাই তাহলে ভার্নিয়ার স্কেলই তো প্রয়োজন নাই, নর্মাল স্কেলই তো আছে। ওকে, সো ভার্নিয়ার কনস্ট্যান্ট 0.05
মিলিমিটার। প্রধান স্কেলের পার্ট জানি, ভার্নিয়ার সমপাতন জানি, ভার্নিয়ার কনস্ট্যান্ট জানি, ত্রুটির মান এখন উল্লেখ করে দেয় নাই, আর প্লাস ত্রুটি তো বুঝছোই। সো আমি আপাতত এটা উইথড্র করতেছি, ডানে থাকলে বিয়োগ, বামে থাকলে যোগ, দ্যাটস ইট। ওকে, এবার এই মানগুলা আমরা এখানে অ্যাপ্লাই করতে হবে। একটু খেয়াল করি তো ভাইয়া, যখন এই মানগুলো এখানে অ্যাপ্লাই করতে যাব আমি কি করব? এই প্রধান স্কেলের পার্টটা আছে সেন্টিমিটারে, আর বাকি সবাই কিসে আছে? মিলিমিটারে, তাই না ব্যাপারটা? মাশাআল্লাহ। তাহলে হয় এদের সবাইকে আমার সেন্টিমিটারে নিতে হবে, অথবা এই বাটাকে আমার মিলিমিটার নিতে হবে, কিন্তু দুইটা ডিফারেন্ট একক দিয়ে তুমি কাজ করে ম্যাথ সলভ করতে পারবা না। ত্রুটি তো নাই, তাহলে 0.5 করবো। না, ত্রুটি না থাকলে 0 ধরবা। ত্রুটি যদি উল্লেখ করে দেয় যে 5% ত্রুটি আছে, তখন আবার এই ক্যাটাগরির ম্যাথই হবে না, তখন এই ক্যাটাগরিতে আসবে, ক্লাস ক্যাটাগরি। ভেরি গুড কোশ্চেন, মাশাআল্লাহ। সবাই বুঝতে পারছি? সো এখান থেকে এইটাকে মিলিমিটার বানিয়ে নিতে পারো, এটাকে সেন্টিমিটার বানিয়ে নিতে পারো। আর এমসিকিউ এর ক্ষেত্রে এমসিকিউতে পিছনে অপশনই দেওয়া, মানে অপশনের ভিতরেই দেওয়া থাকে একটা। যখন এমসিকিউতে অপশনে সেন্টিমিটার বানাতে বলবে সবাইকে সেন্টিমিটার বানাবা, এমসিকিউ এর অপশনে যখন মিলিমিটার দেওয়া থাকবে তখন মিলিমিটার বানাবা। সবাই বুঝতে পারতেছি এভরিওয়ান? সেই ক্ষেত্রে এইটাকে লেক্সিমা দিন আমরা মিলিমিটার বানিয়ে নিতেছি। মিলিমিটার বানাইতে গেলে কি করতে হয়? 10 দিয়ে গুণ করতে হয়, তাহলে 23 মিলিমিটার। সেক্ষেত্রে এই ভ্যালুটা আমার আসতেছে 23 প্লাস ভার্নিয়ার সমপাতনের ভ্যালু 13 টাইমস ভার্নিয়ার কনস্ট্যান্টের ভ্যালু 0.05, আর প্লাস মাইনাস, এখানে আমরা প্লাস মাইনাস তো 0, সো এটাকে না লিখি সমস্যা নেই। তারপর ভ্যালুটা যেটা আসবে এত মিলিমিটার, 23.65, 23.65 মিলিমিটার। বুঝতে পারছি? এইভাবে করে এইটা ইজি জিনিস, মানে স্লাইড ক্যালিপাসের ক্ষেত্রে এই যে ক্যালকুলেশনটা এইটা ইজি। স্লাইড ক্যালিপাসের অ্যাকচুয়াল ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, যেটা আমরা পড়ে আসছি। সবাই বুঝতে পারছো ভার্নিয়ার ধ্রুবকটা? স্লাইড ক্যালিপাস ডান, এবার নুনাঙ্ক। এখন ভাইয়া যে সকল বস্তু নির্দিষ্ট দৈর্ঘ্য বিশিষ্ট তাদের ক্ষেত্রে তুমি ভার্নিয়ার ধ্রুবক আর স্লাইড ক্যালিপাস করতে পারো, বাট যে সকল বস্তু গোলাকৃতি, একটা গোল পাথর, একটা হীরা এর টুকরা, মনে করো একটা মার্বেল, একটা আংটি, এই সকল বস্তুর ক্ষেত্রে তার আংটির থিকনেস, এই যে ব্যাপারগুলো যদি আমাকে নির্ণয় করতে হয়, বা একটা পাত্রের থিকনেস, পুরুত্ব, এগুলো যদি আমাকে হিসাব করতে হয়, তাহলে আমাদের ভার্নিয়ার স্কেলে হয় না, আমাদের তোমার স্লাইড ক্যালিপাসে হয় না, আরও অ্যাকিউরেট ডিভাইস লাগে। এই স্লাইড ক্যালিপাসের থেকেও অ্যাকিউরেট ডিভাইস হচ্ছে স্ক্রু গজ। বুঝতে পারতেছো? স্লাইড ক্যালিপাসের থেকে এটা একটু গোলাকৃতি হয় এবং এটা দিয়ে কোনো বস্তুর পুরুত্ব, মেইনলি পুরুত্ব বা থিকনেস আমরা নির্ণয় করতে পারি। ওকে, সো এই স্ক্রু গজেরও স্লাইড ক্যালিপাসের যেমন ভার্নিয়ার কনস্ট্যান্টটা ছিল, স্ক্রু গজেরও তেমনি লিস্ট কাউন্ট ব্যাপারটা আছে, নুনাঙ্ক। লিস্ট কাউন্ট কী জিনিস? একেবারে সহজভাবে যদি আমি বলি, কোনো একটা নির্দিষ্ট স্ক্রুগজ যদি তোমার কাছে থাকে, স্ক্রুগজটার আকৃতি তো সবাই জানি যে বৃত্তাকৃতি, একটা বৃত্তাকার স্কেল থাকে, তাই তো? আর ওর ভিতরে একটা ছোট ভার্নিয়ার স্কেল থাকে। সো এই যে স্কেলটার ক্ষেত্রে নুনাঙ্ক ব্যাপারটা কি? পিচকে যদি বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা দিয়ে আমরা ভাগ করে দিই, ঠিক আছে? একটু খেয়াল রাখতে হবে যে পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। মেয়েরা কি বুঝতে পারতেছি এভরিওয়ান? ওকে, তাহলে এইটাকে আমরা লিস্ট কাউন্ট বা এলসি বলে আখ্যায়িত করি। কোশ্চেন ইজ ভাইয়া পিচ জিনিসটা কি? বৃত্তাকার স্কেলের, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বৃত্তাকার স্কেলের ইন্ডিভিজুয়াল দুইটা অংশ থাকে। একটা হচ্ছে বড় স্কেল, যেটা হচ্ছে গোল আকারে ঘোরে, আর তার পিছনে ছোট্ট একটা এইভাবে মুভেবল পার্ট থাকে, যেটা আমাদের আঙুল দিয়ে নাড়াইতে হয়, এটাকে টুপি বলে। ওকে, তো মনে রাখবা টুপি, এই পিছনে যে টুপিটা যেটাকে আমাদের আঙুল দিয়ে মুভ করতে হয়, এই টুপিটাকে একবার ঘোরাইলে, প্লিজ বুঝো, এখানে কনফিউজ হয় না। টুপি একবার ঘোরাইলে পরিপূর্ণভাবে বৃত্তাকার স্কেলটা প্রধান স্কেল বরাবর হয় ভেতরে ঢুকে, নাইলে বাইরে আসে, হয় ডানে যায় বা বামে যায়। টুপি যদি এভাবে ক্লকওয়াইজ ঘোরাও তাহলে বৃত্তাকার স্কেলটা বের হয়ে আসে। টুপি যদি কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাও তাহলে বৃত্তাকার স্কেলটা আরও ভেতরে ঢুকে। এটা মনে রাখো। রেঞ্জ দেখছো কি? ওই যে ওয়ার্কাররা কাজ করে রেঞ্জের মতো, রেঞ্জ এমনি এমনি ঘোরাইলে যে এই মাথাটা এমনি মোটা হয়, ওমনি এমনি ঘোরাইলে মাথাটা আবার বন্ধ হয়ে যায়, খেয়াল করছো? জাস্ট লাইক দ্যাট, রেঞ্জকে এমনি ধরে কল্পনা করো। এবার বুঝছি? সো টুপিটাকে একবার এভাবে ঘোরালে বের হয়ে আসবে, ডানে আসবে, আর এভাবে ঘোরাইলে কাউন্টার ক্লকওয়াইজ ঘোরাইলে ডানে আসবে, ক্লকওয়াইজ ঘোরাইলে বামে আসবে। ওকে, সো টুপি একবার পরিপূর্ণভাবে ঘোরাইলে বৃত্তাকার স্কেলটা, গোল স্কেলটা ভার্নিয়ার স্কেল বরাবর যতটুকু সরে আসে বা ভেতরে ঢুকে যায়, ওই পরিমাণটুকুকে বলা হয় ওই স্ক্রু গজের পিচ। আবার বলি, টুপি একবার ঘোরাইলে
বৃত্তাকার স্কেলটা কিছুটা সরে আসে না, অথবা কিছুটা ভিতরে ঢুকে যায়। যতটুকু সরে আসে, একবার ঘোরানোর ফলে যতটুকু সরে আসে বা যতটুকু ভেতরে ঢুকে যায়, তাকে বলা হয় ওই যন্ত্রের পিচ। বুঝতে পারতেছো? নর্মালি পিচের মান হয়, সাধারণত কোনো ত্রুটিহীন যন্ত্রের পিচের মান হয় ইউনোদের ড্রিল 1 মিলিমিটার। এটাও সেম। এটা আচ্ছা, এবার একটা কথা বলবো। অবশ্যই ভাইয়া। এখন ধরো যে বিভিন্ন যে ওই ধরো কোকা-কোলা বা পেপসির যে বোতলগুলো আছে না, আমরা যে বলি বাম পাশে না ডান পাশে, এটা কি নির্দিষ্ট কোনো এক পাশে? হ্যাঁ, এটার প্যাচটা সর্বদা নির্দিষ্ট করা থাকে। ঘড়ির কাঁটার পুরোটা থেকে। মাশাআল্লাহ, ভেরি গুড, থ্যাংক ইউ হামজা। বুঝতে পারছি ভাইয়া? ওকে, আশরাফ খুব সুন্দর একটা কথা বলছে। এই ক্ষেত্রে ব্যাপারটা থাকে, ইনফ্যাক্ট ফ্যানের ঘূর্ণনও কিন্তু সবসময় কাউন্টার ক্লক হয়ে যায়, খেয়াল করছো? ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট তোমার মেইন বিদ্যুৎ গ্রিড থেকে আসতেছে। এটা আবার ফিজিক্সে আমরা পড়বো, আপাতত ওইদিকে না যাই, তাহলে ফিজিক্সের চ্যাপ্টার 11-এ পড়বো, আমরা ডেভিয়েটেড হয়ে যাব। কিন্তু ফ্যানের ঘূর্ণনটা সর্বদা ডিরেক্ট কারেন্ট বরাবর একদিক ঘূর্ণাবর্তী হয়, এই জন্য করে এই বরাবর যদি অল্টারনেটিং অর্থাৎ ফ্যানের ঘূর্ণন যদি দিক পরিবর্তী কারেন্ট হইতো, তাহলে সেটা ঘড়ি কাঁটার একদিকে একবার ঘুরে ঘড়ি কাঁটার বিপরীতে একবার যেত, অর্থাৎ একজন আরেকজনকে ডিসমিস করে ফ্যানটা এমনি একদম বন্ধ হয়ে থাকতো। ওকে, এই জন্য ফ্যানের ভিতরকার ওই যে ডিভাইসটা তোমার আমাদের লাগে, কয়েলটা, হ্যাঁ ক্যাপাসিটরটা আমাদের লাগে। ওকে, না রেগুলেটর না, রেগুলেটর হচ্ছে স্পিডটা বাড়াবে কমাবে, সেটা আবার ডিফারেন্ট। এটা তোর ধারকের রেগুলেটর একরকম হয়, আর রোধকের রেগুলেটর আরেকরকম, বাট ক্যাপাসিটর কনসেপ্টটা ডিফারেন্ট। বুঝতে পারছি? ও কারেন্টের ডিরেকশনটা চেঞ্জ করে ফেলে। ওকে, যাই হোক, ওইদিকে না যাই। তো যেটা বলছিলাম, লিস্ট কাউন্টের যে ব্যাপারটা, লিস্ট কাউন্টটা হচ্ছে পিচ। আমরা অলরেডি বুঝতে পারছি বৃত্তাকার স্কেলটা যতটুকু সরে আসে বা যতটুকু ভিতরে ঢুকে যায়, গণিত এই সরে আসার বা ভিতরে ঢুকে যাওয়ার যে কনসেপ্টটা, সেটাই হচ্ছে পিচ। এই পিচকে নর্মালি 1 মিলিমিটার, পিচকে বৃত্তাকার স্কেলে যেই কয়টা ভাগ আছে, এখানেই মজাটা। নর্মালি যে স্লাইড ক্যালিপাসগুলো আমরা স্কুল কলেজে ব্যবহার করি, সেখানে মজা বুঝা না, মজা দোকানে, মজা দোকান। আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম যে নর্মালি যে তোমার ভার্নিয়ার স্কেলগুলো আমরা ব্যবহার করি, সেখানে সর্বোচ্চ 10টা বা 20টা ভাগ থাকতে পারে। তো সেখান থেকে মিলিমিটারের দশমাংশ পর্যন্ত আমরা অ্যাকুরেটলি পরিমাপ করতে পারি। বাট স্লাইড তোমার স্ক্রু গজের ক্ষেত্রে প্রায় 50 থেকে 100টা ভাগ থাকে, 50 থেকে 100টা ভাগ থাকে, অর্থাৎ ওইখানকার হিসাবটা মিলিমিটারের শতাংশ পর্যন্ত যাইতে পারি আমরা। এবার বুঝতে পারতেছি, মিলিমিটারের শতাংশ পর্যন্ত আমরা যাইতে পারি, মানে বাস্তবিকভাবে বলতেছি, অঙ্ক তো যে কোনোভাবেই করতে পারি, বাট মিলিমিটারের শতাংশ পর্যন্ত। এই জন্য এইটার ভ্যালুটা আরো বেশি অ্যাকিউরেট হয়, 1/100। মাশাআল্লাহ। ওকে, ম্যাথের সময় তো 1/100 দিলে তো মান জানি কেমন আসে। আমরা তো এই ম্যাথের সময় তো এইটারও আমরা 1/1000 দিতে পারি। পাওয়ারে কি 1000 মানে ইয়া দেওয়া যায়? পাওয়ারে মানে সাইন্টিফিক আকারে লেখা যায় কিনা? লেখা যায়। হ্যাঁ যাবে, অবশ্যই যাবে। মানে সাইন্টিফিক তুমি সাধারণ প্রকাশ না করে সাইন্টিফিক প্রকাশ করতে যাচ্ছ, অবশ্যই যাবে। ওকে, মাশাআল্লাহ, গট ইট এভরিওয়ান। সালওয়া, আচ্ছা হিমেল, ওকে দেখি। সো যেটা বলছিলাম, স্ক্রু গজের ক্ষেত্রে ন্যূনাঙ্কর ব্যাপারটা পিচ ডিভাইড বাই বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। সমস্যা প্রান্ত বুঝতেছি? ওকে মুহিন, আচ্ছা। সো এই যে ব্যাপারটা লিস্ট কাউন্টের ব্যাপারটা আছে, এইটা যদি আমরা জেনে ফেলতে পারি, ম্যাথমেটিক্যালি বের করে ফেলতে পারি, তাহলে এইটারও যে ফর্মুলাটা, প্রকৃত পাঠ বের করার যে ফর্মুলাটা হয়, সেটা এক্স্যাক্টলি আগেরটার মতো। এইটারও প্রকৃত পাঠ আমরা এইভাবে করে বের করে ফেলতে পারি যে প্রধান স্কেলের মাপটা বা প্রধান স্কেলের পাঠটা এম প্লাস এল টাইমস এলসি, এল টাইমস এলসি প্লাস মাইনাস ত্রুটি। মনে থাকবে? প্লাস মাইনাস নিচে লেখা আছে নিচেরটা, কোনটা? এই যে নিচেরটা, এই স্ক্রু গজেরটা। স্ক্রু গজের ফর্মুলাটা এবং স্লাইড ক্যালিপাসের ফর্মুলা তোমরা যদি খেয়াল করো, এক্স্যাক্টলি সেম কাইন্ড অফ দেখতে পাবা। ওকে, যেখানে এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, এল হচ্ছে বৃত্তাকার স্কেলের যেই দাগটা শূন্য দাগ, বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগের সাথে যে যততম ঘর পর্যন্ত মেলে। ওকে, মনে আছে? এক্স্যাক্টলি সিমিলার আগেরটার মতো। বৃত্তাকার স্কেলের ওই সময় ছিল ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের যেই ঘরের সাথে মেলে, প্রধান স্কেলের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের যে ঘরের সাথে মেলে। আর এখানে হচ্ছে বৃত্তাকার স্কেলের যে দাগটা ওই বরাবর ভার্নিয়ার স্কেলের যে দাগের সাথে মিলবে। ওকে, এই ভ্যালুটা আমাকে প্রশ্নেই বলে দেওয়া থাকবে, এটা অত বিগ ডিল না। অ্যাকচুয়ালি মেজর টপিকটা ছিল হচ্ছে স্লাইড ক্যালিপাসটা, আর লিস্ট কাউন্টটা ওটা আমরা অলরেডি ম্যাথমেটিক্যালি বের করা শিখে গেছি। ওকে, এই পর্যন্ত বুঝতে পারতেছি। আর ত্রুটি ভ্যালুটা যেভাবে দেওয়া থাকে, আই হোপ তোমরা আমি ত্রুটিতে জাম্প করতে যাচ্ছি আজকেই। সো আই হোপ তোমরা এখানে ভ্যালুটা বসায় দিতে পারবা, কারণ এইটার ভ্যালুটা তোমরা বের করা শিখছো। না পারলে আমি এখন একটা ম্যাথের এক্সাম্পল দিতে যাচ্ছিলাম, তোমরা কি পারবা? টিম রেসপন্স করতে হবে সবাই। হিমেল,
একেবারে ক্রিমিনাল কোথাকার শয়তান করে না পারলে তোর পেটাবো ধরে। আচ্ছা ভাইয়া বুঝো না কিছু যা যা এক্সপ্লেন করছি সব বুঝছিস তো? আশরাফ ভাইয়া তুই ওকে মাশাআল্লাহ। ত্রুটি ত্রুটি একেবারে সহজভাবে বলতে গেলে আমরা যখন পরিমাপ তো আসলে আমরাও তো হিউম্যান বিং বা যন্ত্র তো ব্যবহার করতে করতে অনেক সমস্যা হয়। সো আমাদের যেটা করতে হবে এই যন্ত্রগুলা ব্যবহার করতে 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 যান্ত্রিক ত্রুটি হইতে পারে, আমাদের নিজেদের হিসাবে ভুল হইতে পারে, এরকম ত্রুটি এই ধরনের বা চোখের যে ত্রুটিটা দর্শন ত্রুটি। হ্যাঁ মানুষ মাত্র বল না, টু আর্ন ইজ হিউম্যান না ম্যান ইজ মর্টাল কোনটা? আচ্ছা হিমেল না থাকলে ইয়া না প্রসাদের না করি, মানুষ মাত্র বলে ইংলিশ কোনটা? টু আর্ন ইজ হিউম্যান নাকি ম্যান ইজ মর্টাল? সিরিয়াসলি আচ্ছা এটা নিয়ে ঝামেলা না যে পরে আবার মান সম্মানে হাজার হয়ে যাবে। টু আর্ন ইজ হিউম্যান মানুষ মাত্র আর্ন ই আর আর এরর থেকে আর্ন আসছে, মানে আমি শিখেছিলাম এর অর্থ হলো ম্যান ইজ এর অর্থ ম্যান ইজ মর্টাল। মানুষ মরে। এক একটা বিজ্ঞানী পালি। আচ্ছা ঠিক আছে, তো যাই হোক ত্রুটির কথা বলছিলাম। ত্রুটিটা বিভিন্ন রকম হইতে পারে, দর্শন ত্রুটি, পিছট ত্রুটি, যান্ত্রিক ত্রুটি, তারপর হচ্ছে পরিমাপ সম্পর্কিত ত্রুটি। তার মধ্যে আমাদের মূলত পরিমাপ সম্পর্কিত ত্রুটিটাই শিখতে হয়। সো ভাইয়া পরিমাপ সম্পর্কিত কয়েকটা ত্রুটি এর হিসাবটা একটু দেখাই দিই। তার আগে ত্রুটির একটা ফর্মুলা তোমাদের জানতে হবে। ত্রুটির ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা আমাদেরকে নির্ণয় করতে দেওয়া হয় পরীক্ষার হলে সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি। কি ত্রুটি? আপেক্ষিক ত্রুটি। তোমাদের শুধু মনে রাখতে হবে যে কোনো যন্ত্রের ক্ষেত্রে তার আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু মাশাআল্লাহ থ্যাংক ইউ চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই হিসাবকৃত মান টাইমস 100%। থ্যাংক ইউ আলিশা মাশাআল্লাহ। তাহলে চূড়ান্ত ত্রুটি ডিভাইড বাই হিসাবকৃত মান টাইমস 100%, এই ব্যাপারটাকে এখন আমাদের ক্যালকুলেট করতে হবে। মানে অতটুকু করে পরে 100 পরে দিতে হবে, কোনো সমস্যা নেই, অবশ্যই হবে। ওকে এখন একটা ম্যাথ দিয়ে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করি। সব একটা ম্যাথ দেখি। কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে মেক ইট ফাস্ট কথা না হিসাবকৃত মান কোনটা? হিসাবকৃত মানছি। কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। কোনো বস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। প্রস্থ উচ্চতা এটা তো ইয়া না জানি আয়তাকার বস্তু না না আয়তাকার কোন বস্তু? যন্ত্র সমাজ না ভাই। দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য ও প্রস্থ উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দ্বন্দ্ব সমাস। জিনিয়াস মানে ফিজিক্স দ্বন্দ্ব সমাস। ব্যাকরণে ফিজিক্স আসলে সায়েন্টিস্ট পালি। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার ও 7 সেন্টিমিটার। তারপর কি করলি? আর একটা বছর কষ্ট, ইন্টারমিডিয়েটের পরে তোদের আর বাংলা পড়া লাগবে না। একটা বছর কি আর আছে কয়দিন? এক বছর। আচ্ছা এই পোলাপান চালু। হ্যাঁ হয়েছে। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার লিখছি। ওকে তো পরিমাপে 5% ত্রুটি হলে পরিমাপে 5% না করে দেন হিসাব আসবে না ত্রুটি না করলে হিসাব আসবে না। নিজের উপর নাকি যে কোনো ভাবে হতে পারে, যান্ত্রিক ত্রুটি হতে পারে। পরিমাপে 5% 5% ত্রুটি হলে আয়তন নির্ণয়ে ত্রুটি বানাচ্ছি পরিমাপে 5% ত্রুটি হলে আয়তন নির্ণয়ে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? বা আপেক্ষিক শতকরা ত্রুটি হোয়াটএভার কি? পরিমাপে 5% ত্রুটি হলে শতকরা আপেক্ষিক ত্রুটি কত? মেক ইট ফাস্ট। চূড়ান্ত মানে কি? দেখবি না এই যে এখন করাবো লিখছি। এবার সবাই বোর্ডে তাকাই, এখন না লিখি, সবাই বোর্ডে তাকাই। এখানে দেখি পোলাপান আমার কাছে কি কি দেওয়া আছে? আমার কাছে লেন্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার, আমার কাছে প্রস্থ দেওয়া আছে কত 9 সেন্টিমিটার এবং আমার কাছে হাইট বা উচ্চতা দেওয়া আছে 7 সেন্টিমিটার। ওকে সো এই এখান থেকে ভলিউমটা কত আসবে? আয়তনটা দৈর্ঘ্য টাইমস প্রস্থ টাইমস উচ্চতা না কত আসে? 630। থ্যাংক ইউ আলিমরান।
630 সেন্টিমিটার কিউব। ওকে, 630 ঘন সেন্টিমিটার আমার কাছে দেওয়া আছে। ওকে, এখন ভাইয়া আমাকে বলছে না 5% ত্রুটি হয়েছে। তোরা কখনো খেয়াল করছিস একটা চিপসের প্যাকেটে যখন একটা চিপসের প্যাকেটে যখন 50 গ্রাম লেখা থাকে, যে 100 গ্রাম চিপস আছে, 100 গ্রাম কি পুরোপুরি লেখা থাকে নাকি এভাবে খোদাই করা থাকে যে 100 প্লাস মাইনাস 5 গ্রাম? খেয়াল করে দেখছি কখনো চিপসের প্যাকেট বা জুসের প্যাকেট? খেয়াল, মাশাআল্লাহ, ভেরি গুড। বা 500 ml প্লাস মাইনাস 50 ml এভাবে লেখা থাকে, খেয়াল করে দেখো। এই যে ব্যাপারটা থাকে তার মানে কি? মানে যখন এই ধরনের দ্রব্যাদি আমরা পরিমাপ করতেছি তখন আমরা 100% 500 ml বা 100% 100 গ্রাম হিসাব করতে পারি না। কিছুটা তার ত্রুটি থাকতে পারে, মানে কিছুটা বেশি হইতে পারে, কিছুটা কম হইতে পারে। কমই হয়, আচ্ছা ঠিক আছে। বাস্তববাদী মানুষ, কম হয়। বেশি হলে বাতাসের আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। তো যেটা বলছিলাম, ধরে নিচ্ছি ওরা হঠাৎ করে আন্দাজে মানে ভুলে বেশি দিয়ে দিছে, তো 5 গ্রাম বেশিও থাকতে পারে। 100 গ্রামে 5 গ্রাম বেশি থাকতে পারে, 5 গ্রাম কমও থাকতে পারে। সো এই যে 5 গ্রাম বেশি থাকা বা 5 গ্রাম কম থাকা, এই ব্যাপারটা কি আমরা ত্রুটি বলে থাকি। ওকে, সো 5% ত্রুটি হয়েছে মানে কি ভাইয়া? দৈর্ঘ্য হিসাব করতে গেলে 5% ত্রুটি হওয়া মানে হচ্ছে 5% বেশিও আমি মান বের করে ফেলাইতে পারি, অথবা 5% কমও মান বের করে ফেলাইতে পারি। এটা কি বুঝতে পারতেছি বলাবান? ওকে, তাহলে বুঝিস 5% ত্রুটিতে দেখো পরিবর্তিত দৈর্ঘ্য এল প্রাইম কত হইতে পারে? আগের যে দৈর্ঘ্যটা আছে 10 প্লাস মাইনাস 10 এর 5%, এটা কি বুঝতে পারি? প্লিজ এই ত্রুটির অঙ্কটা পুরো চ্যাপ্টার জুড়ে ফোকাস, টিম ফোকাস, প্রত্যেকটা সৃজনশীলের ঘরে এটা ফোকাস। 5% ত্রুটি যদি হয়, দৈর্ঘ্যটা কিছুটা বেশি বা কম হিসাব করে ফেলছি না আমরা, কতটা কম? আগের যে দৈর্ঘ্য ছিল সেই আদি দৈর্ঘ্যের 5% বেশি অথবা 5% কম, এটা কি বুঝতে পারি? এটা কে বুঝি নাই জিজ্ঞেস কর ভাইয়া, আবার বলবো। ওকে, পুরো টিম বুঝছে তাই তো? আচ্ছা, সো আদি এই যে 10% 10 সেন্টিমিটার, এই 10 সেন্টিমিটার বুঝছি উনি? ওকে, 10 সেন্টিমিটারের বেশি বা 10 সেন্টিমিটারের কিছুটা কম, 5% কম। সো 10 সেন্টিমিটার তো থাকবেই, প্লাস মাইনাস বাড়বে বা কমবে 10 এর 5%। তাহলে ব্যাপারটাকে আমি কি উল্লেখ করতে পারি যে 10 10 এর মতোই রাখলাম, প্লাস মাইনাস 10 এর 5% মিন্স 10 টাইমস 5 ডিভাইডেড বাই 100, তাই না ব্যাপারটা? এত সেন্টিমিটার, বুঝতে পারি? কেউ একজন হিসাব করি তো কত আসছে? 10 প্লাস মাইনাস 0.5, তাই না ব্যাপারটা? এত সেন্টিমিটার, দ্যাট মিন্স হইতে পারে 10.5 সেন্টিমিটার। ফোকাস টিম, হইতে পারে 10.5 সেন্টিমিটার অথবা হইতে পারে 9.5 সেন্টিমিটার। 0.5 একবার যোগ করে দিয়েছি, আরেকবার বিয়োগ, বুঝছি? লাইকওয়াইজ আমি পরিবর্তিত প্রস্থ আছে, এটা সবাই বুঝছি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আমি পরিবর্তিত প্রস্থটা বের করে ফেলতে পারি। পরিবর্তিত প্রস্থটা কি হবে? 9 প্লাস মাইনাস 9 এর 5%, গট ইট? আচ্ছা, তাহলে এইটা ব্যাপারটা এরকম আসে যে 9 প্লাস মাইনাস 5 নং 45, 0.45 এতটা সেন্টিমিটার, দ্যাট মিন্স 9.45 হইতে পারে। ইজ ইট, এম আই রাইট? আচ্ছা, 9.45 সেন্টিমিটার হইতে পারে, আর 9 থেকে 0.45 বাদ দিলে কত? 8.55 সেন্টিমিটার। কোলাপান বুঝতেছি? সো পরিবর্তিত দৈর্ঘ্য জানি, পরিবর্তিত প্রস্থ জানি, আমরা চাইলে পরিবর্তিত উচ্চতাটাও কিন্তু বের করে ফেলতে পারি। তাহলে পরিবর্তিত উচ্চতাটা এই পাশে করি, পরিবর্তিত হাইটটা h প্রাইম ইকুয়াল টু কি দাঁড়ায়? h প্রাইমটা কি দাঁড়ায়? আর ছিল আমার কাছে 7 প্লাস মাইনাস 7 এর 5%, গট ইট টিম? তার মানে 7 প্লাস মাইনাস 5 সাথে 0.35 এত সেন্টিমিটার, which is 7.35 centimeter or 6.65 centimeter, গট ইট? এখন দেখতো ভাইয়া, আমার কাছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে দুইটা করে ভ্যালু আছে। একটা হচ্ছে বৃহত্তর ভ্যালু আর একটা ছোট ভ্যালু বা ক্ষুদ্রতর ভ্যালু। তাহলে বড় ভ্যালুগুলো নিয়ে আমরা একটা আয়তন পাইতে পারি, আবার ছোট ভ্যালুগুলো নিয়ে আমরা আরেকটা আয়তন পাইতে পারি। সো লেটস ইমাজিন v1 ইকুয়াল টু কি দাঁড়ায়? এই যে বড় ভ্যালুগুলো নিয়ে 10.5 টাইমস 9.45 টাইমস 7.35 কত আসে? এত সেন্টিমিটার কিউব। $729.3
সেন্টিমিটার কিউব। তাহলে এই যে বড় ভ্যালুগুলো, ছেলেরা ফোনস অফ, বড় ভ্যালুগুলো নিয়ে আমি একটা আয়তন পাই। এই কদম আলী, সমস্যা কি? তাকাই, বড় ভ্যালুগুলো নিয়ে আমরা একটা আয়তন পাইছি, আবার ছোট ভ্যালুগুলো নিয়ে আমরা আরেকটা আয়তন পাবো। তো ভ্যালু আমার কাছে কি থাকে? 9.5 টাইমস 8.55 টাইমস 6.65, এত সেন্টিমিটার কিউব। কত আসে? 640.540, ওকে, 540.14 সেন্টিমিটার কিউব। গট ইট এভরিওয়ান? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, তাই তো? দেখতে ভাই আমরা দুইটা ভলিউম পাইছি। সর্বোচ্চ মানে সর্বনিম্ন। মাশাআল্লাহ, এক্সেলেন্ট। ব্যাপারটা এরকম না, একটু চেঞ্জ আছে, বাট ইউ গট দ্য রাইট থিং। আচ্ছা, যেটা বলছিলাম, চূড়ান্ত ত্রুটিটা আমাকে হিসাব করতে হবে, আর একবার সর্বোচ্চ। ব্রিলিয়ান্ট। আমরা এই ইমেল ফোকাস সবাই দুইটা ভলিউম পাইছি, তাহলে আমরা একবার সর্বোচ্চ ভলিউম থেকে, মানে বুঝতে পারতেছিস? আচ্ছা, সর্বোচ্চ ভলিউম থেকে একবার আদি ভলিউমটা বিয়োগ করতে পারি, আবার আদি ভলিউম থেকে সর্বনিম্ন ভলিউমটা বিয়োগ করতে পারি। যদি আমরা করে থাকি তাহলে আমরা একটা বড়, মানে একবার হচ্ছে তোমার আপেক্ষিক সর্বোচ্চ ত্রুটিটা পাবো, আর একবার আপেক্ষিক সর্বনিম্ন, সম্ভাব্য সর্বনিম্ন ত্রুটিটা পাবো। তাইলে তাইলে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি, সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিটা কত আসে? এই যে বড় ভ্যালুটা 729.3 মাইনাস 630 কত আসে? এত সেন্টিমিটার কিউব কত আসে? 99.3 সেন্টিমিটার কিউব। এই হচ্ছে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিটা। আবার সম্ভাব্য সর্বনিম্ন ত্রুটিটা আমরা বের করতে পারি না, যে ভলিউমটা দেওয়া আছে এই ভলিউম মাইনাস লোয়ার ভলিউম। তাহলে ভলিউম আমার কাছে আছে 630 মাইনাস 540.14, এত সেন্টিমিটার কিউব কত আসে? 89.86, এত সেন্টিমিটার কিউব। বলাপান, নাউজ দ্য ডিল। আমার কাছে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি আছে, সম্ভাব্য সর্বনিম্ন ত্রুটি আছে। তোমাকে খেয়াল করতে হবে যে দুইটা ভ্যালুর ভিতর কোন ভ্যালুটা বড়, দুইটা ভ্যালুর ভিতর কোন ভ্যালুটা বড়। যেই ভ্যালুটা আপেক্ষিকভাবে বড় সেই ভ্যালুটাই আমার চূড়ান্ত ত্রুটি। মনে থাকবে সবাই, দুইটা ভ্যালুর ভিতর সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি এবং সর্বনিম্ন ত্রুটির ভিতরে যেই ভ্যালুটা আপেক্ষিকভাবে বড় সেটাই আমার চূড়ান্ত ত্রুটি। গট ইট? এখন হিয়ার ইজ দ্য ফ্যাক্ট। ভাইয়া সবসময় তো এখানে তো নামেই তো সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটি, তাহলে ব্যাপারটা কি সবসময় এটাই বড় হবে? না, যেসব কিছু কিছু ইন্ডিভিজুয়াল ম্যাটার আছে, খুব স্পেসিফিক কয়েকটা ছোট ছোট ম্যাথমেটিক্যাল টার্ম, যেখানে সম্ভাব্য সর্বোচ্চ ত্রুটিটা ছোট হইতে পারে, সম্ভাব্য সর্বনিম্ন ত্রুটিটা বড় হইতে পারে। এরকম কোনো ম্যাথ আছে? হ্যাঁ, খেয়াল করে দেখো, রাজশাহী ক্যাডেট কলেজ 22-এর যে কোশ্চেনটা, এখানে তোমার ঘড়ির দোলনকাল বা টি এর ভ্যালুটা আমাকে, টি এর ভ্যালু নির্ণয় ত্রুটির মানটা আমাকে বের করতে বলা হইতে পারে। ওই ম্যাথের ক্ষেত্রে, স্পেসিফিক্যালি ওই ম্যাথটার ক্ষেত্রে সর্বোচ্চ ত্রুটিটা যেটা, এটা কিন্তু ছোট, আর এই ত্রুটিটা বড়। রাজশাহী ক্যাডেট কলেজ 22 এসএসসি, ওকে, খেয়াল করে দেখো। তো সেই ক্ষেত্রে লং স্টোরি শর্ট, দুইটা ভ্যালুর মধ্যে যেটা বড় হবে সেটাই হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। গট ইট? সুতরাং চূড়ান্ত ত্রুটিটা কত আসে? এই দুইটার মধ্যে বড় কাটা 99.3, এত সেন্টিমিটার কিউব পাইছি। এইবার আমরা কি করতে পারি ভাইয়া? এবার আমরা আপেক্ষিক ত্রুটির মানটা বের করে ফেলতে পারি। সুতরাং আপেক্ষিক ত্রুটি ইকুয়াল টু 99.3, এই যে চূড়ান্ত ত্রুটি ডিভাইডেড বাই হিসাবকৃত ভ্যালুটা। তো 99.3 ডিভাইড বাই আমার মূল হিসাবকৃত ভ্যালুটা কত ছিল? 630 না, আদি যে আয়তনটা। সো ডিভাইড বাই 630 টাইমস 100%, কত আসে? 15.76%, and that's your answer. বুঝতে পারছি কিভাবে ত্রুটি সলভ করতে হয়? আলহামদুলিল্লাহ। দেখছো সময়ের বরকত, কত সুন্দরভাবে ক্লোজ করে দিলাম। আপনার ভিডিও তো বন্ধ করেছিলেন। থাকুক, সমস্যা নেই। ওই লাস্ট পার্টটা মুদ্রে আলাদা বিষয়, যাতে ক্লাসটা কারো মিস না হয়। সেম ক্লাসটা
বুঝি So far so good everyone. Today conceptual ব্যাপার পুরোটা ক্লিয়ার? আলিমরান সবাই everyone? এই নমস্কার বুঝছি আচ্ছা মাশাআল্লাহ। তাহলে আই হোপ চ্যাপ্টারের বাকি পার্টগুলো আমরা পড়ে ফেলতে পারবো, ঠিক আছে? সবাই ডায়েরি বের করো, হোমওয়ার্ক লেখো।